আচ্ছা, আমরা এখন যেটা করব ন্যাশনাল ইনকাম পার্ট 4। আমরা আগে 3টে ক্লাস কমপ্লিট করেছি, তো সেখানে আমরা ইকোনমিক সেক্টরগুলো দেখেছিলাম এবং ন্যাশনাল ইনকাম ব্যাপারটা কি, ডেফিনেশন, 3টে ওয়েতে কিভাবে মেজার করা যায় এবং জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপির মধ্যে কি সম্পর্ক, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর এনএনপি অ্যাট মার্কেট কস্টের মধ্যে কি সম্পর্ক, জিডিপিকে দুভাবে ক্যালকুলেট করা যেতে পারে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, মায়ের ফ্রাইড রাইস রান্না মনে পড়ছে, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে বেসিক সম্পর্কটা কি, কি করে আমরা জিডিপি ডিফ্লেটার বার করি, কি করে আমরা ইনফ্লেশন রেট মেজার করি। এই পুরো সিনারিওটা আমরা আগের 3টে ক্লাসে কমপ্লিট করেছি, আশা করি কারো কোনো প্রবলেম নেই সেই জায়গাতে। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে ইনকাম। ন্যাশনাল ইনকাম তুমি যদি করো তাহলে তুমি ন্যাশনাল ইনকামের বেসিসে 3টে ইনকাম পাবে। একটাকে আমরা বলি পার্সোনাল ইনকাম, একটাকে আমরা বলি প্রাইভেট ইনকাম, একটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম। তাহলে আমরা 3টে ইনকাম ন্যাশনাল ইনকামের কনটেক্সটে পাই। তাহলে দেখো, প্রথমে যেটা আমরা বলছি সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পার্সোনাল ইনকাম। আচ্ছা, পার্সোনাল ইনকাম মানে কি, তোমার নিজস্ব যে ইনকাম, বা পার্সোনাল ইনকাম হতে পারে কোনো কোম্পানির ইনকাম বা কোনো অ্যান একাডেমির ইনকাম, সেটাও কিন্তু পার্সোনাল ইনকাম। মানে পার্সোনাল ভাবে আমরা যেটা মেজার করব তাকে আমরা বলবো পার্সোনাল ইনকাম। তার মানে হচ্ছে দেখো, ধরো আমি অ্যান একাডেমির ইনকাম বলছি। আচ্ছা, অ্যান একাডেমির ন্যাশনাল ইনকাম মানে টোটাল ইনকাম, গ্রস ইনকাম। এটাকে ন্যাশনাল ইনকাম নাও বলতে পারো, লিখতে পারো গ্রস ইনকাম, গ্রস ইনকাম। তাহলে অ্যান একাডেমির গ্রস ইনকাম সাপোজ 100 টাকা, 100 টাকা। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট। ধরো আমি কর্পোরেট ট্যাক্স দিই, কর্পোরেট ট্যাক্স দিই, তো আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট মানে হচ্ছে কোম্পানি বা অ্যান একাডেমির যা লাভ হয়েছে তার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। কি বললাম? আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট কথাটার অর্থ হচ্ছে অ্যান একাডেমি তার লাভের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, সেটাকে সে প্রফিট হিসাবে দেখায় না। ধরো 100 টাকা ইনকাম হয়েছে, অ্যান একাডেমি কি করেছে, 10 টাকাকে সাইড করে রেখে বলছে আমার অ্যাকচুয়াল ইনকাম 90 টাকা। তাহলে ন্যাশনাল ইনকাম মাইনাস 10 হচ্ছে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট। অ্যান একাডেমিকে ট্যাক্স দিতে হয়, তাহলে অ্যান একাডেমি ধরো এর 20 টাকা ট্যাক্স দিল, তাহলে ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে। মাইনাস এরপরে কি বলছে, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। ধরো এই যে করোনা হলো বা কোনো ধরো প্রবলেম হলো, এই সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন অ্যান একাডেমি কি করলো, ধরো এতে কিছু টাকা অনুদান করলো সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনে। বা হতে পারে অ্যান একাডেমির যারা এমপ্লয়ি, যারা কাজ করে অ্যান একাডেমিতে, তাদের গিফট দিল, বা তাদের হয়তো কোনো বিমা বা তোমার ইন্স্যুরেন্স করার জন্য কিছু টাকা দিল, তাহলে সেটা কত, ধরো আরও 10 টাকা, সেটা বিয়োগ হবে। ট্রান্সফার পেমেন্ট মানে ধরো অ্যান একাডেমি এত ভালো পড়াচ্ছে যে অন্য একটা কোম্পানি অ্যান একাডেমিতে আরও 50 টাকা ইনভেস্ট করলো বা বললো তোমাকে আমি গিফট দিলাম। মানে অ্যান একাডেমি ধরো, অ্যান একাডেমির কথা ছেড়ে দিলাম, ধরো অন্য কোম্পানির কথা ছেড়ে দিলাম, মনে করো আমার দাদা আমাকে 50 টাকা গিফট করলো, তাহলে সেটাও তো আমার ইনকাম। তাহলে দিস ইজ কল্ড ট্রান্সফার পেমেন্ট। দাদার অ্যাকাউন্ট থেকে আমাকে ট্রান্সফার করলো, তাই দিস ইজ কল্ড ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানেই হচ্ছে গিফট, গিফট। ইন্টারেস্ট অন পাবলিক ডেপ্ট। আচ্ছা, এত এত কিছুর পরে আমি কিছু টাকা ব্যাংকে সঞ্চয় করব না বা কোনো জায়গায় সঞ্চয় করব, আমি কি পাবো, আমি তার জন্য কিছু ট্যাক্স পাবো, তাহলে ট্যাক্সটাও আমার কি উপরই পাওনা। তার মানে দেখো, টোটাল ইনকাম থেকে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন প্লাস গিফট প্লাস ইন্টারেস্ট যোগ বিয়োগ করে যা পাবো সেটাই আমার পার্সোনাল ইনকাম না, আমার হাতে যা পড়ে থাকবে সেটাই আমার পার্সোনাল ইনকাম। ক্লিয়ার সবার কাছে পুরো সিনারিওটা? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি ডিসপোজেবল ইনকাম। আচ্ছা, ডিসপোজেবল ইনকাম ব্যাপারটা কি? ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে এই যে পার্সোনাল ইনকাম তুমি বার করলে, ঠিক আছে, এই পার্সোনাল ইনকাম থেকে তুমি যখন ডিরেক্ট ট্যাক্সকে বাদ দেবে তাহলে সেটা হয়ে যাবে তোমার ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে ব্যয়যোগ্য আয়। অ্যাকচুয়ালি এরকম ভাবে বলা উচিত নয়, সেটাকে বলা যেতে পারে ধরো আমার গ্রস ইনকাম, মানে বলতে পারো যে
পার্সোনাল ইনকামকে তুমি যদি আরো ছোট করে দেখো তাহলে সেটা হয়ে যাবে তোমার ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম মানে যেটা তুমি ব্যয় করতে পারো, অ্যাকচুয়ালি যেটাই পার্সোনাল ইনকাম সেটাই তোমার ডিসপোজেবল ইনকাম, সেটাই ডিসপোজেবল ইনকাম। দেখো এটাই ডিসপোজেবল ইনকাম না, যেটা তুমি ব্যয় করতে পারো। সত্যি অর্থে তুমি ইনকাম করো 100 টাকা, কিন্তু পুরোটা কি তুমি ব্যয় করতে পারো? না, সব প্লাস মাইনাস করে যেটা তোমার হাতে পড়ে থাকে সেটাই তুমি ব্যয় করো। ধরো আমি 100 টাকা ইনকাম করি, তার থেকে তুমি যদি ট্যাক্সকে বাদ দাও, 10 টাকা ট্যাক্স দিই, তাহলে আমার হাতে যেটা পড়ে থাকে দিস ইজ কল্ড আমার ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয়। তার মানে পার্সোনাল ইনকাম এই টোটাল কনক্লুশনটাকে আমি ক্রস করে যদি আমি একবার লজিক্যালি চিন্তা ভাবনা করি যে না এত কিছু বাদ, আমি কি করছি আমার গ্রস ইনকাম থেকে শুধুমাত্র ট্যাক্স বাদ দিলেই আমি যেটা পড়ে থাকে সেটা আমার কি ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম মানে এত কিছু তো আমি করি না, আমি কি সত্যি আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট দেখাই না, আমি কি সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউট করি না, আমার ট্রান্সফার পেমেন্টও হয় না, ঠিক আছে, বা আমার ইন্টারেস্টও আমি ইনভেস্ট করতে পারি না, আমি যা ইনকাম করছি যা ট্যাক্স করি তা সব খরচা হয়ে যায় বা যাই বলি না কেন, মানে আমার হাতে যা পড়ে থাকে দিস ইজ ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম ব্যয়যোগ্য আয়। বা তুমি এরম ভাবেও ব্যাখ্যা করতে পারো যে ডিসপোজেবল ইনকাম হচ্ছে কনজামশন প্লাস সেভিংস। মানে তোমার ধরো 100 টাকা তুমি তোমার গ্রস স্যালারি, তুমি 10 টাকা ট্যাক্স দিয়েছো, তার মানে যে 90 টাকা পড়ে রয়েছে সেটা তুমি তার কিছু অংশ খরচা করছো সাপোজ 40 টাকা, আর কিছু অংশ তুমি সেভ করছো সাপোজ 50 টাকা, তাহলে দিস ইজ ইয়োর ডিসপোজেবল ইনকাম। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বাট দেখো প্রাইভেট ইনকামটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা প্রসেস, এটাকে বোঝানো খুব কঠিন, বাট আমি চেষ্টা করছি এটাকে বোঝানো। দেখো প্রাইভেট ইনকাম হচ্ছে, তুমি যদি ক্যালকুলেট করো একটা কোম্পানির প্রাইভেট ইনকাম, তাহলে তোমার এই ক্যালকুলেশনটাকে মুখস্থ করতে হবে। এনডিপি অ্যাকোয়ারিং টু দ্য প্রাইভেট সেক্টর প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড প্লাস কারেন্ট ট্রানজাকশন ফ্রম দ্য গভর্নমেন্ট প্লাস নেট মানে কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইন্টারেস্ট অন পাবলিক ডেপ্ট বা ন্যাশনাল ডেপ্ট ইন্টারেস্ট। আচ্ছা আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে এটা করতে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বলছি ইনকাম, আমি এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে? ইনকাম, আচ্ছা এই ইনকাম তোমার দুভাবে হতে পারে, দুভাবে হতে পারে। একটাকে আমরা কি বলতে পারি ফ্যাক্টর ইনকাম, আমরা আগের দিন পড়েছি ফ্যাক্টর ইনকাম যেটা ফ্যাক্টরিতে হয়, আর একটা নন ফ্যাক্টর ইনকাম, নন ফ্যাক্টর ইনকাম মানে যাকে আমরা ট্রান্সফার ইনকামও বলতে পারি বা ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট। ধরো ফ্যাক্টর ইনকাম মানে কি যেটা ফ্যাক্টরিতে হচ্ছে, ধরো অ্যান একাডেমি 100 টাকা তার ফ্যাক্টরিতে প্রোডাকশন করেছে, আর অ্যান একাডেমিতে তার দাদা 50 টাকা কি করেছে গিফট করেছে, তাহলে দুটোই অ্যান একাডেমির ইনকাম। তাহলে একটা হচ্ছে নন ফ্যাক্টর ইনকাম যাকে আমরা বলতে পারি গিফট, আর এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টর ইনকাম বা যেটা ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে। আচ্ছা এই ইনকামটা কার? পুরো দেশের, অল ওভার দ্য কান্ট্রির। আচ্ছা এই কান্ট্রিতে দুটো সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর। তাহলে কান্ট্রি দু ধরনের সেক্টর দ্বারা তৈরি হয়, একটা প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টর দ্বারা। তাহলে আমি যদি বলি যে আমার ফ্যাক্টর ইনকাম কত, আমি এটাকে লিখতে পারি এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটা তোমাদের আগের দিন আমি শিখিয়েছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে। এই যে এইগুলো ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট কস্ট বুঝিয়েছি আমি আগের দিন, বাট সে তার বেসিসে বলছি যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এটা কি। এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কথাটার অর্থ কি? আমরা বলতে পারি যে এটা টোটাল একটা কান্ট্রির ফ্যাক্টর ইনকাম বার করছি, আমি বলতে পারি এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট যেটা তোমার গভর্নমেন্ট সেক্টর তৈরি করেছে প্লাস এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটা প্রাইভেট সেক্টর তৈরি করেছে, প্রাইভেট সেক্টর তৈরি করেছে না, তাই তো? তাহলে এই দুটো মিলিয়ে তো টোটাল আমার ফ্যাক্টর ইনকাম, যেটা গভর্নমেন্ট কতটা প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট কতটা ফ্যাক্টরিতে তৈরি করেছে আর প্রাইভেট সেক্টর কতটা ফ্যাক্টরিতে তৈরি করেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি আমার প্রাইভেট সেক্টরের ইনকাম বার করছি, তাহলে আমি বলতে পারি
এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়ালস টু এনডিপি ফ্যাক্টর কস্ট টোটাল মাইনাস এনডিপি ফ্যাক্টর কস্ট গভর্নমেন্ট, তাই না? তাহলে এনডিপি ফ্যাক্টর কস্ট প্রাইভেট, তাহলে প্রাইভেট সেক্টরে ফ্যাক্টর কস্ট যদি আমি বার করতে চাই, এনডিপি ফ্যাক্টর কস্ট টোটাল থেকে আমি এনডিপি ফ্যাক্টর কস্ট গভর্নমেন্টকে বাদ দেবো। ধরো এনডিপি টোটাল ফ্যাক্টর কস্ট 100 টাকা ইনকাম হচ্ছে আমার, তার মধ্যে গভর্নমেন্ট সেক্টর ধরো তোমার 40 টাকা ইনকাম করছে, প্রাইভেট সেক্টর 60 টাকা ইনকাম করছে, তাই আমি প্রাইভেট সেক্টরে 60 টাকা কি করে পাবো? 100 টাকা থেকে 40 টাকা বাদ দিলে। তাহলে এই নামটাকে আমি কি বলছি? এনডিপি। এই যে 60 টাকা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এনডিপি অ্যাকুয়ারিং টু দ্য প্রাইভেট সেক্টর। দেখো, তাই প্রথম টার্মটা ক্লিয়ার হলো, এনডিপি অ্যাকুয়ারিং টু দ্য প্রাইভেট সেক্টর। কোথার থেকে? ফ্রম ফ্যাক্টর থেকে। তাহলে এই 60 টাকার কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে আমি এটাকে কি বলছি? এনডিপি অ্যাকুয়ারিং টু দ্য প্রাইভেট সেক্টর। ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট কি বলছে। নেক্সট হচ্ছে তোমার নন ফ্যাক্টর ইনকাম। আচ্ছা, নন ফ্যাক্টর ইনকামটা কি করে হতে পারে, বা ট্রান্সফার পেমেন্টটা কি করে হতে পারে? দেখো, এই নন ফ্যাক্টর ইনকাম আমরা দেখো প্রাইভেট সেক্টরের ট্রান্সফার ইনকাম আসতে পারে কোথা থেকে? গভর্নমেন্ট সেক্টর থেকে, না হয় বিদেশ থেকে, তাই না? মানে আলটিমেটলি ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে তোমার ডোনেশন, মানে এই একটা কোম্পানিকে ডোনেশন দিচ্ছে। এবার দেখো, এই কোম্পানিকে ডোনেশন দিতে পারে গভর্নমেন্ট, অথবা ডোনেশন দিতে পারে গভর্নমেন্ট বাদে, মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বাদে ওয়ার্ল্ডের রেস্ট পার্টটা, তাই না? মানে ইন্ডিয়া বাদে বাকি জায়গা থেকে, ওয়ার্ল্ডের আর জায়গা থেকে তার কাছে ডোনেশন আসতে পারে। ইউএস গভর্নমেন্ট দিতে পারে, চায়না গভর্নমেন্ট দিতে পারে, তাহলে গভর্নমেন্ট আর ওয়ার্ল্ড দুটো থেকেই আসতে পারে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে, ভালো করে বুঝবে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি যে নন ফ্যাক্টর ইনকাম। তাহলে আমি এটাকে যদি লিখি এরকম ভাবে যে কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট মাইনাস কারেন্ট ট্রান্সফার টু গভর্নমেন্ট। এটাকে আমরা লিখতে পারি, বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও, নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট। আচ্ছা, এই নেটটা বোঝানোর জন্য তোমাকে বোঝালাম, সেটা হচ্ছে দেখো এই কোম্পানিকে গভর্নমেন্ট ডোনেশন দিতে পারে, আবার হতে পারে না এই কোম্পানি গভর্নমেন্টকে ডোনেশন দিতে পারে। মনে করো গভর্নমেন্ট কোম্পানিকে 50 টাকা ডোনেশন দিয়েছে, আর কোম্পানি গভর্নমেন্টকে 40 টাকা ডোনেশন দিয়েছে। তাহলে আলটিমেটলি নেট কত গভর্নমেন্ট থেকে এসছে? 10 টাকা। তাই এটাকে বলা হয় নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য গভর্নমেন্ট। কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য গভর্নমেন্ট কত? 50, এই 50, আর ট্রান্সফার টু দ্য গভর্নমেন্ট মানে ও গভর্নমেন্টকে দিয়েছে কত? 40, এর বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 10। তাই আমরা বলতে পারি নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য গভর্নমেন্ট। সেম সিনারিও হতে পারে যে ওয়ার্ল্ডের অন্য পোর্শন থেকে ডোনেশন এসছে কত? 100 টাকা, আর ওয়ার্ল্ডের অন্য পোর্শন মানে গভর্নমেন্টের বাইরে তারা ডোনেশন দিয়েছে আরো 80 টাকা, তার মানে বলো তো, সেম আমি বলতে পারি এই সিনারিওটাকে বলতে পারি নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের বাকি জায়গা থেকে যত ট্রান্সফার এসছে, গভর্নমেন্টের থেকে যত এসছে প্লাস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যত এসছে তার নেট ভ্যালু। দেখো দুটো টার্ম পেয়ে গেলে, কি নেট, এই যে কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য গভর্নমেন্ট, নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই তিনটে লাইনের মানে ক্লিয়ার হয়েছে। পরে আমি লাস্টে আরেকবার সাম আপ করে দিচ্ছি, ঠিক আছে?
দেখো আরেকটা জিনিস হচ্ছে এই যে ফ্যাক্টর ইনকাম আমি যেটা বললাম কান্ট্রির মধ্যে, তাহলে হতেই পারে না এই কোম্পানির একটা ব্রাঞ্চ, এই কোম্পানি একটা ব্রাঞ্চ ইউএসএ তে খুলেছে, তাহলে সেখানের ফ্যাক্টরি থেকে আরো 50 টাকা কি হচ্ছে ওই কোম্পানির ইনকাম হচ্ছে। তাহলে বলতে পারি ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য অ্যাব্রোড। অ্যাব্রোড তার মানে এটাকে সেই জন্য বলা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য অ্যাব্রোড। বিদেশ থেকে কি কোম্পানি ইনকাম হচ্ছে, লাস্ট থেকে আরেকবার আমি সাম আপ করে দিচ্ছি। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই কোম্পানি এই কোম্পানি তার কিছু এই কোম্পানি তার কিছু টাকাকে কি করবে ইনভেস্ট করবে, ইনভেস্ট করবে না ইনভেস্ট। আচ্ছা যদি সে ইনভেস্ট করে তাহলে কি হবে, সেখান থেকে সে কিছু ইন্টারেস্ট পাবে না, ইনভেস্ট করে সেখান থেকে কিছু ইন্টারেস্ট পাবে। তাই দেখো এখানে বলা হয়েছে কি ইন্টারেস্ট অন দ্য পাবলিক ডেপ্ট বা ন্যাশনাল ডেপ্ট ইন্টারেস্ট। আচ্ছা ন্যাশনাল ডেপ্ট ইন্টারেস্ট এটাকে অনেক ডিটেলে বলা যায় যে ন্যাশনাল ডেপ্ট ইন্টারেস্ট তোমার দুরকম হতে পারে, লোন টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর জেনারেল পাবলিক বা লোন টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইনভেস্টমেন্ট পার্ট। অত কঠিনভাবে দরকার নেই, বেসিক্যালি এ কি করতে পারে, এ ইনভেস্ট করতে পারে, এই ইনভেস্টের কিছু ইন্টারেস্টে পেতে পারে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন দ্য পাবলিক ডেপ্ট। অত ডিটেলে না গেলেও চলবে, ক্লিয়ার এইটুকু। তার মানে চলো একটা প্রাইভেট ইনকাম তাহলে কি করে হচ্ছে, প্রথমত হচ্ছে ফ্যাক্টর ইনকাম শুধু শুধু প্রাইভেট অর্গানাইজেশনের, মানে আমি বলতে পারি যে টোটাল কান্ট্রির ইনকাম থেকে যদি গভর্নমেন্টের ইনকাম বাদ দাও তাহলে যেটা পড়ে থাকে সেটা প্রাইভেট প্রাইভেট ইনকাম। তাহলে ফ্যাক্টরিতে ইন্ডিয়াতে ফ্যাক্টরির মাধ্যমে প্রাইভেট সেক্টর কতটা ইনকাম করছে, প্লাস দেশের বাইরে ফ্যাক্টরিতে তারা কত ইনকাম করছে সেই দুটোর যোগফল, প্লাস গভর্নমেন্ট থেকে কত ও অনুদান পাচ্ছে, প্লাস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কত অনুদান পাচ্ছে, প্লাস যত টাকা ও ইনভেস্ট করেছে তার সাপেক্ষে কত ইন্টারেস্ট পাচ্ছে, এইগুলো যোগ করলে আমি কি পাবো, একটা প্রাইভেট ইনকাম পেয়ে যাব। ক্লিয়ার, ডিসপোজেবল ইনকাম আমরা দেখলাম। নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছে। আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলছে যে নন মনিটাইজ কনজাম্পশন বা বার্টার সিস্টেম ইজ দ্য মেইন প্রবলেম ইন ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম। আচ্ছা ন্যাশনাল ইনকাম আমরা মেজার করি চারটে ফ্যাক্টরের মাধ্যমে, আমরা আগে পড়েছি কি ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজের ইনকাম, ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজের ইনকাম দিয়ে আমরা মেজার করি না, তাই না। ল্যান্ড থেকে কি আসে, রেন্ট, লেবার থেকে লেবারদের ওয়েজ দেওয়া হয়, ক্যাপিটালের ইন্টারেস্ট আসে, আর প্রফিট বা লস হয় এন্টারপ্রাইজের। তাহলে এখান থেকে কিন্তু বাটার সিস্টেম মানে ভাই তোমাকে আমি 1 কেজি আলু দিচ্ছি, তুমি আমাকে 1 কেজি পেঁয়াজ দাও, তাই না। এই সিস্টেমকে আমি কি করে ন্যাশনাল ইনকামের মধ্যে আনবো, বাটার সিস্টেম মানে হচ্ছে ধানের পরিবর্তে গম দিলাম, গমের পরিবর্তে আলু দিলাম, তাহলে দিস ইজ কল্ড নন মনিটাইজ কনজাম্পশন। এই ধরনের কনজাম্পশন কি ন্যাশনাল ইনকামের মধ্যে আনা হয় না। আচ্ছা ন্যাশনাল ইনকাম ডাজ নট ইনক্লুড, দেখো ব্ল্যাক মানি, তুমি যদি ইললিগাল ওয়েতে টাকা ইনকাম করো তাহলে কিন্তু সেই টাকাটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হয় না। কেন, গভর্নমেন্ট জানতে পারে না তোমার এই ব্ল্যাক মানি সোর্স। ইললিগাল বা নন মনিটাইজ অ্যাক্টিভিটি সেম, এটাও কি ব্ল্যাক মানি। তাহলে ইললিগাল বা নন ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি যে টাকা ইনকাম করেছো যেটা তুমি শো করোনি সেটা কিন্তু ব্ল্যাক মানি। দেখো কিছু পার্ট ন্যাশনাল ইনকাম মেজার্সে করা হয় না, যেমন সোল্ড ভ্যালু অফ আ ওল্ড ফ্রিজ। ধরো তোমার কাছে একটা ফ্রিজ রয়েছে, এই ফ্রিজটাকে তুমি কি করলে, এই ফ্রিজটাকে তুমি আবার বিক্রি করে দিলে, তাহলে তুমি কিনেছিলে 5,000 টাকায় বাট বিক্রি করেছো কত, 1,000 টাকায়, তাহলে এই 1,000 টাকা কি তোমার ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে? অ্যান্সার ইজ নো। কেন, অলরেডি নিউ যখন তুমি ফ্রিজ কিনেছিলে সেই সময় তুমি কিন্তু এই ফ্রিজের দাম ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড করেছিলে, ফলে এখন আর পুরনো এক জিনিস 10 বার বিক্রি করলেও সেই টাকাটা ন্যাশনাল ইনকামে ইনক্লুডেড হয় না। যেমন তুমি ইনকাম করছো, সেই ইনকামটা তুমি তোমার কাজের মেয়েকে দিচ্ছ, ধরো তোমার বাড়িতে যে রান্না করে তাকে তুমি 5,000 টাকা মান্থলি ফিস দিচ্ছ, তাহলে এটা কি এই 5,000 টাকা কি তোমার ন্যাশনাল ইনকামে ইনক্লুডেড হবে? অ্যান্সার ইজ নো। কেন,
তুমি ইনকাম করেছো সেটা অলরেডি গভর্নমেন্টের খাতায়, তুমি ধরো 10,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করেছো, সেটা গভর্নমেন্টের খাতায় অলরেডি লিস্টেড। এবার সেখান থেকে তুমি 5,000 টাকা দিচ্ছ, সেটা কিন্তু তোমার নতুন করে ক্যালকুলেট হবে না, তাহলে ডবল কাউন্টিং হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো আমরা অনেক 5 ইয়ার প্ল্যান পড়বো একটা সময়, লাস্ট চ্যাপ্টারের আগের চ্যাপ্টার। তো কোন কোন 5 ইয়ার প্ল্যানে ন্যাশনাল ইনকাম তো এক্সপেক্ট থেকেও বেশি হয়েছিল। আমরা 5 বছরের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলাম, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ফিফথ 5 ইয়ার প্ল্যান, 6 5 ইয়ার প্ল্যান, 7 5 ইয়ার প্ল্যান আর 8 5 ইয়ার প্ল্যান, এই কটা 5 ইয়ার প্ল্যানে আমরা আমাদের যা ন্যাশনাল ইনকাম ধার্য করেছিলাম তার থেকে বেশি আমরা পেয়েছিলাম। এটা জাস্ট আপাতত একটা ইনফরমেশন হিসাবে মনে রাখো, পরবর্তীকালে আমরা যখন 5 ইয়ার প্ল্যান পড়াবো তখন জিনিসটাকে আরো ক্ল্যারিটি আসবে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক ওভারহেড? আচ্ছা, ইকোনমিক ওভারহেড মানে কি বলতো? তোমার উপরে, মাথার উপরে যে প্রেশারটা রয়েছে, দিস ইজ কল্ড ইকোনমিক ওভারহেড। তোমার উপরে যে প্রেশারটা রয়েছে, ধরো তোমার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে তোমাকে একটা ফিস দিতে হবে। তুমি আমার এখানে পড়ো, অ্যান একাডেমিতে একটা ফিস দিতে হবে, তাহলে ফিসটা তোমার মাথার উপর একটা বার্ডেন, তাহলে দিস ইজ ইয়োর ওভারহেড, ইকোনমিক ওভারহেড। তুমি অ্যাডভার্টাইজমেন্ট করছো, অ্যান একাডেমি যে অ্যাডভার্টাইজমেন্ট করছে তার জন্য টাকা লাগছে, তাহলে এটা তাকে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দিতে হবে, দিস ইজ কল্ড ইকোনমিক ওভারহেড। ইন্স্যুরেন্স, তুমি তোমার লাইফ ইন্স্যুরেন্স করেছো, তাহলে ইন্স্যুরেন্সের বেসিসে তোমাকে প্রতি মাসে বা বছরে প্রিমিয়াম দিতে হচ্ছে, এটা ইকোনমিক ওভারহেড। ইন্টারেস্ট, তুমি কারো থেকে লোন নিয়েছো, তো তাকে সময় মতো ইন্টারেস্ট পে করতে হবে, দিস ইজ ইউর ইকোনমিক ওভারহেড। এই যে ফিজ, লেবার বার্ডেন, রেন্ট, রিপেয়ার্স, ট্যাক্স, টেলিফোন বিল, ট্রাভেল এক্সপেন্সেস, ইউটিলিটিস, এগুলো সবই কি তোমাদের এক প্রকারের ইকোনমিক ওভারহেড। পরীক্ষায় কোশ্চেন দেয় যে ইকোনমিক ওভারহেডের এক্সাম্পলস, তো এখান থেকে আমরা হাজারো এক্সাম্পলস পেয়ে যাচ্ছি, ইজিলি আমরা সেটাকে সলভ করতে পারবো। নেক্সট কি বলছে, ন্যাশনাল ইনকামের কনটেক্সটে পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝো? আচ্ছা, ধরো এখানে 30 জন স্টুডেন্ট পড়ে, 30 জন আমাকে 30,000 টাকা পে করেছে, তাহলে বলো তো আমার পার ক্যাপিটা ইনকাম বা পার হেড কত হচ্ছে? 30,000কে তুমি যদি 30 দিয়ে ভাগ করো, তাহলে পার হেড কত? 1,000 করে আমাকে ইনকাম করেছে। তো পার ক্যাপিটা ইনকাম মানে আমার দেশ টোটাল যত টাকা ইনকাম করে, সাপোজ আমার দেশের ন্যাশনাল ইনকাম হচ্ছে 100, আর আমার দেশে কতজন মানুষ রয়েছে? 1,000 জন মানুষ রয়েছে, তাহলে আমার পার ক্যাপিটা ইনকাম কত হয়ে যাচ্ছে? পার ক্যাপিটা ইনকাম কত হয়ে যাচ্ছে মানে বলতে পারো 1/10, 1/10 মানে 10 পয়সা। তাহলে এরকম ভাবে আমরা পার ক্যাপিটা ইনকাম মেজার করি। আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়াতে কম কেন? তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে তোমার হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, ঠিক আছে? দেখো, মেইন সোর্স অফ স্লো রেট অফ পার ক্যাপিটা ইনকাম, হাই পপুলেশন গ্রোথ রেট, হাই লেভেল অফ ফিসকাল ডেফিসিট। এইগুলো খুব বড় বড় টার্ম, এগুলো বোঝানো একটু কঠিন তোমাকে, বাট এটা তো ইজি। পপুলেশনটা ক্রমাগত বাড়ছে। আচ্ছা, আমার 100 টাকা ইনকাম, আমার পপুলেশন 1,000, বাট আমার 100 টাকা ইনকাম, পপুলেশন 10,000, তাহলে পার ক্যাপিটাল ইনকাম ইজিলি কমে যাবে। আচ্ছা, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও মানে ধরো আমি একটা 1,000 টাকার একটা তোমার মেশিন কিনেছি, তো সেই মেশিন থেকে যে আউটপুট বেরোচ্ছে সেটা 50 টাকার, তার মানে ক্যাপিটাল থেকে আউটপুট রেশিওটা তোমার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এই সিনারি হচ্ছে বেড়ে যাচ্ছে, মানে যতটা তুমি বার করছো, দেখো যদি তুমি এই 1,000 টাকার মেশিন থেকে 5,000 টাকার প্রোডাক্ট বার করতে পারতে, তাহলে কিন্তু তোমার ক্যাপিটাল আউটপুট রেশিওটা কমে যেত। তুমি যখন 1,000কে 50 দিয়ে ভাগ করবে, যার রেট হবে, এই 1,000কে 5,000 দিয়ে ভাগ করলে সেই রেশিওটা কি হবে? কমে যাবে না? তাহলে হাই ক্যাপিটাল আউটপুট রেশিও হওয়ার জন্য পার ক্যাপিটাল ইনকাম কমে যাচ্ছে, মানে ক্যাপিটালের খরচা বেশি, আউটপুটটা কম আসছে। হাই লেভেল অফ ফিসকাল ডেফিসিট, এটা তোমাদের যখন বাজেট পড়াবো তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ফিসকাল ডেফিসিট ব্যাপারটা কি। মানে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর লোন নেয়, তার জন্য প্রচুর পরিমাণে ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে হাই লেভেল অফ ফিসকাল ডেফিসিট থাকার জন্য কিন্তু তোমার পার ক্যাপিটাল ইনকামটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। লাস্ট একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ।
আচ্ছা, হিন্দু রেট অফ গ্রোথ মানে কি? হিন্দু রেট অফ গ্রোথ কথাটার অর্থ হচ্ছে জাস্ট একটা মিথ, আর কিছুই না। দেখা যাচ্ছে একটা সময় মানে 1950 থেকে শুরু করে 1980 এই টাইম ফ্রেমে ইন্ডিয়ার গ্রোথ রেটটা খুব কমে গেছিল। এই 30 বছরে কমে যাওয়ার পেছনে একটা কারণ ধরে নেওয়া হয়েছে যে দেখো জিডিপি গ্রোথ রেটটা খুবই কমে গেছে। কত? 3.5% থেকে 1.3%, মানে প্রচুর কমে গেছে। দেখো 3.5% ছিল তোমার জিডিপি গ্রোথ রেট, আর পার ক্যাপিটা ইনকাম ছিল 1.3, মানে প্রচুর কমে গেছে। 5% থেকে হয়তো 3.5%। এবং এটা কেন কমে গেছে? তো তার পেছনে একটা কারণ বলা হচ্ছে যে এই সময় যেহেতু ইন্ডিয়াতে হিন্দুরা বেশি, তো এই সময় তারা একটা জিনিস মনে করতো যে কর্মা এবং ভাগ্য, ভগবান আমাদের পাঠিয়েছেন, তো কোনো না কোনোভাবে টাকা আমার হাতে আসবে। মানে তারা ভগবান বিশ্বাসী ছিল, তার জন্য তারা কাজটা কম করেছে, ফলে আউটপুটটা কম এসছে, তার জন্য জিডিপি গ্রোথ রেট কমে গেছে। তার জন্য জিডিপি গ্রোথ রেট কমে গেছে। বেসিক্যালি এটা একটা কারণ। যেহেতু এটা হিন্দু বিলিফ সিস্টেমের সঙ্গে জুড়ে দিয়েছে, তাই এই টার্মটাকে বলা হয় হিন্দু রেট অফ গ্রোথ। ডব্লিউবিসিএস মেন্সে কোশ্চেন দিয়েছিল হিন্দু রেট অফ গ্রোথ ইজ রিলেটেড টু দ্য ন্যাশনাল ইনকাম, আর কিছুই না। তাহলে হিন্দু রেট অফ গ্রোথ কি বলা হলো? যে 30 বছর হিন্দুদের, 30 বছর ইন্ডিয়ার গ্রোথ রেট কমে গেছিল। তার পেছনে কারণ কি ছিল? বলা হয় কর্ম এবং ভাগ্য হিন্দুদের, এই কারণটা ছিল মেইন। ঠিক আছে, তো আমাদের ন্যাশনাল ইনকামটা কমপ্লিট হয়ে গেল।